নমস্কার, আমি অনির্বাণ। আমাদের চ্যানেল আপনাদের সকলকে স্বাগত। আজকে এই ভিডিওতে কথা বলবো ফাইট ক্লাব এই সিনেমাটা কেন আইকনিক হলো তার 10টা ভ্যালিড রিজন নিয়ে। ভিডিওটা ইন্টারেস্টিং হবে। এবং আরও একটা কথা, আমি প্রতিবার এই কথাটা ভিডিও শেষে বলি, এবার শুরুতেই বলছি, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। মানে খুব ইম্পর্টেন্ট এটা আমাদের জন্য। হ্যাঁ, মানে অনেকেই ভিডিও দেখেন কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার এমনকি সাবস্ক্রাইবটুকু করেন না। তো আমরা 1048 সাবস্ক্রাইবারের ঘরে রয়েছি, আর একটু হলেই জাস্ট 1050 ছুঁয়ে ফেলবো। তো চলুন এবার মেন ভিডিওটা শুরু করা যাক। তো ডেভিড ফিঞ্চারের আইকনিক ছবি ফাইট ক্লাব, কি করে এই সিনেমাটা এতটা আইকনিক হলো, এবং এটা একটা বুক থেকে অ্যাডাপ্টেড হয়েছে। আর তারপরে এই সিনেমাটার, মানে এই সিনেমাটা কেন বলছি, এই বইটার আবার বাংলাতেও একটা আর কি অ্যাডাপ্টেশন রয়েছে, রয়্যাল বেঙ্গল টাইগার বলে। ওটা একদম একদম বইটাকে ফলো করে না। তো এই ছবিটা আমি যদি একটা কুইক রিভিউ করি যারা দেখেন তাদের জন্য, এই সিনেমাটা প্রায় 2 ঘন্টা 15 মিনিটের সিনেমা। আপনি প্রথম দিকে একটু বোর হবেন, বাট তারপর আপনার যে মজা রয়েছে গোটা ছবি জুড়ে আপনি শুধু দেখবেন, এবং এর যে এন্ডিং আপনাকে উড়িয়ে দেবে। তো যারা এখনো ফাইট ক্লাব দেখেননি তারা জিও হটস্টারে এই সিনেমাটা ইংলিশে পেয়ে যাবেন, আর যদি হিন্দিতে দেখতে হয় তাহলে একটু ম্যানেজ করতে হবে। আমি রেকমেন্ড করবো আপনারা সিনেমাটা ইংলিশেই দেখুন। এবার কুইক রিভিউ করে ফেললাম, তো এবার আমি মেন পয়েন্টগুলোতে যাবো যে কেন এই সিনেমাটা আইকনিক হয়েছে। আচ্ছা, যারা দেখেননি তারা কিন্তু স্কিপ করে যেতে পারেন এখান থেকে ভিডিওটা, হ্যাঁ, এবং পরে এসে আপনারা এই ভ্যালিড পয়েন্টগুলো চেক করতে পারেন যে অ্যাকচুয়ালি আমি ভ্যালিড পয়েন্ট বললাম কিনা। আর যারা দেখেছেন তারা তো কন্টিনিউ করতে পারেন। তো চলুন এবার ভ্যালিড পয়েন্টগুলো এক একে বলি। প্রথম যে পয়েন্ট সেটা হচ্ছে এই ছবির পরিচালক ডেভিড ফিঞ্চার। ইয়েস, তার যেরকম পরিচালনা, তার যেরকম মেকিং, এবং তার যেরকম এই ছবির রাইটিং, তার আপনাকে ইমপ্রেস করবেই। দেখুন, ডেভিড ফিঞ্চারের 4 নম্বর ছবি ছিল এটা, এবং 20th সেঞ্চুরি ফক্সের সাথে তার আর কি দ্বিতীয় ছবি ছিল। তার আগে তিনি দ্য গেম, 7-এর মতো সিনেমা বানিয়েছিলেন, এলিয়েন 3 বানিয়েছিলেন। তো আমার 7টা আর কি খুব একটা ভালো লাগেনি। হ্যাঁ, 7টা একটা খুব অ্যাভারেজ সিনেমা লেগেছিলো, বাট এই সিনেমাটা আমার হেভি মজা লেগেছে। এবং ডেভিড ফিঞ্চার যেরকম বানিয়েছেন, মানে মজাই চলে আসবে। আর এই যে পরবর্তী 9টা পয়েন্ট বলবো, এই 9টা পয়েন্ট অ্যাকচুয়ালি একটা ভ্যালিডিটি এটাও দেয় যে কেন আমি 1 নম্বরে ডেভিড ফিঞ্চারকে রাখলাম। এবার যে সেকেন্ড পয়েন্টটা বলবো সেটা হচ্ছে ব্র্যাড পিট আর এডওয়ার্ড নর্টনের যে পারফরমেন্স। তাদের যেরকম পারফরমেন্স এবং যে কেমিস্ট্রিটা দেখানো হয়েছে সেটা ব্যাপক। বিশেষত ওই 30 মিনিটের সময় যখন আর কি এন্ট্রি হবে ব্র্যাড পিটের, সেখান থেকে সিনেমাটা যেরকম যায়, মানে আলাদাই। একদিকে তো এডওয়ার্ড নর্টনের একটা ক্যারেক্টার একরকম, তার ঠিক উল্টো মেরুতে, একদম বিপরীত মেরুতে এই ব্র্যাড পিটের ক্যারেক্টারটা দাঁড় করানো। তো দুজনের যে আলাদা রকম মাইন্ডসেট, আলাদা রকম চিন্তাভাবনা, একজনের যেরকম রক্ষণশীল চিন্তাভাবনা, আরেকজনের যেমন আর কি চিন্তাভাবনা এরকম যে ভাই আমি মানে কোনো দুনিয়ার মানে পরোয়াই করি না, তোয়াক্কাই করি না। এই যে দুটো ক্যারেক্টারের মধ্যে যে বন্ডিং, তাদের যে অ্যাক্টিং, বিশেষত ব্র্যাড পিট যেরকম কাজ করেছেন, আপনার অবশ্যই মজা লাগবে। এবং মানে জাস্ট ফাটিয়ে কাজ করেছেন দুজনে। ব্র্যাড পিটকে তো মানে অবশ্যই ভালো লাগবে। যারা আর কি হলিউডের সিনেমা বেশি ফলো করে না, তারা যদি এই সিনেমাটা দেখেন না, তো এখান থেকে তারা এই দুজন অভিনেতার ফ্যান হয়ে যাবে, বিশেষত ব্র্যাড পিটের ফ্যান তো হবেই। এরপর 3 নম্বর যে পয়েন্টটা সেটা হচ্ছে এই সিনেমার ডিপ সাইকোলজিক্যাল রাইটিং। হ্যাঁ, এই সিনেমার যে রাইটিং আপনাকে অবশ্যই একটা মানে মজা অবশ্যই দেবে। এবং কেন ডিপ সাইকোলজিক্যাল রাইটিং বলছি তার কিছু পয়েন্ট আমি পরে বলবো, কিছুটা এখন বলে রাখি। এখানে এই যে বললাম ব্র্যাড পিট আর এডওয়ার্ড নর্টনের ক্যারেক্টার সম্পূর্ণ দুই মেরুর ক্যারেক্টার। তো মাঝে মাঝে ব্র্যাড পিট যেভাবে এডওয়ার্ডকে প্রলুব্ধ করে যে তোমার এটা করা উচিত, বা আমাদের এটা করা উচিত, কি আমরা এটা করলে ভালো হতো, কি ওটা করলে ভালো হতো, কি এটা করো, হ্যাঁ এটা বেটার হবে। এই যে মাঝে মাঝে সোসাইটিকে, সিস্টেমকে রাইটিংয়ের মাধ্যমে একটা মানে মক করা, এবং এই যে আমরা এত ফ্রাস্ট্রেশনে আছি, ঠিক আছে, এত ফ্রাস্ট্রেশনে আছি, সেটাকে কীভাবে হ্যান্ডেল করা যায় সেটা যেভাবে ব্র্যাড পিটের ক্যারেক্টারে দেখায়। সে মানে তাই তো আমাকে লোকে কি বলবে না বলবে এটার কোনো ভ্যালু দেয় না, সে নিজের লাইফটাকে এনজয় করে যেতে চায়। এবং সেই জন্য মাঝে মাঝে সে এডওয়ার্ড নর্টনকে এমন এমন কিছু কথা বলবে যেটা আপনার কিন্তু মাথায় থেকে যাবে। তো রাইটিং খুব ভালো, এবং বিশেষত ডায়লগ, আপনি ব্র্যাড পিটের ডায়লগগুলো দেখবেন, হ্যাঁ, মানে সে যেভাবে ডায়লগ ডেলিভারি করে, তারপর সে যে ডায়লগগুলো দেয় প্রত্যেকটা কিন্তু বেশ বেশ ভালো। এবং এখান থেকে আমি 4 নম্বর পয়েন্টে ঢুকছি,
যেটা হচ্ছে মেন্টাল ইস্যু এক্সপ্লোরেশন। দেখুন 1999 মানে তখন হলিউডে একটা বেশ মানে ভালোই টাইমিং যাচ্ছে, হ্যাঁ মানে তখন আর কি এই ডেভিড ফিঞ্চারের মতো পরিচালক, নতুন নতুন পরিচালক আসছেন, তখন এই মেন্টাল ইস্যু নিয়ে সিনেমা কিন্তু খুব কম হতো। হ্যাঁ মানে হয়েছে কিছু 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 হয়েছে, তার আগে আলফ্রেড হিচকক সাইকো টাইকো বানিয়েছেন, কিন্তু এই যে মেন্টাল ইস্যু নিয়ে সিনেমা, এবং মানে ধরুন একটা সাধারণ মানুষ যার আর কি প্রচুর টাকা পয়সা রয়েছে, যেমন এডওয়ার্ড নর্টনের ক্যারেক্টার, তার আর কি 9 to 5 জব রয়েছে, কিন্তু এই 9 to 5 জবের মাঝে তার যে ফ্রাস্ট্রেশন, তার যে ভিতরে একটা এমপ্টিনেস, হ্যাঁ সেটাকে যেভাবে এই ছবিটা এক্সপ্লোর করে, হ্যাঁ এই যে সে নিজের একাকিত্ব কাটানোর জন্য বিভিন্ন যে কমিউনিটিগুলো, কখনো ক্যান্সার কমিউনিটি, হ্যাঁ বা আরও অনেক কমিউনিটি রয়েছে সেগুলোতে জয়েন করছে। তো এই যে কমিউনিটিতে থেকে নিজের মানে অন্যের দুঃখ দেখে নিজের দুঃখটা যে আমার কম সেটা ভাবার যে একটা ব্যাপার এখানে এক্সপ্লোর করা হয়েছে, সেটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। এবং এটা 1999 হোক বা এই 2026, এখন তো মেন্টাল ইস্যু বেশি, হ্যাঁ তো এখন মানে এখন যেই দেখবে না, মানে যেই দেখুক না কেন সে কিন্তু বেশি রিলেট করবে, কারণ এখন মেন্টাল প্রবলেম বেশি হয়ে গেছে। সোশ্যাল মিডিয়ায় হয়তো আমাদের একটা 1000টা ফলোয়ার রয়েছে কি 1000টা ফেসবুকে ফ্রেন্ড রয়েছে, বাট একাকিত্ব কি আমরা কাটাতে পেরেছি? তা কিন্তু পাইনি। তো ওই যে মেন্টাল ইস্যু এক্সপ্লোরেশন সেটা কিন্তু বেশ ভালোভাবে এই ছবিতে দেখানো হয়েছে। এবং এখান থেকে আমি আর একটা পয়েন্টে ঢুকছি, সেটা হচ্ছে 5 নম্বর পয়েন্ট, এই সিনেমার টুইস্ট। এই সিনেমার টুইস্ট আপনাকে যেভাবে শক দেবে এবং যেভাবে ভেতর থেকে নাড়ি দেবে, যদিও সিনেমাটা বেশ কয়েকবার হিন্ট দেয় যে হ্যাঁ ভাই এটা কিন্তু টুইস্ট হতে পারতো, কিন্তু যেভাবে আপনাকে শকটা দেবে আপনার মাথা উড়ে যাবে। যারা কি দেখেছেন তারা তো জানেনই যে কীভাবে একটা স্প্লিট পার্সোনালিটি মানে ইস্যু দেখিয়েছিল এখানে এডওয়ার্ড নর্টনের ক্যারেক্টারের মধ্যে। মানে সে যা নয়, সে যা করতে পারবে না, সেটা সে ইমাজিন করছিল যে এই ব্র্যাড পিটের ক্যারেক্টার টাইলার ডার্টন করছে, হ্যাঁ তাকে সেই টাইলার ডার্টনের যে সত্তাটা তাকে চালনা করছিল, হ্যাঁ সে যা করছে সেটা কিন্তু টাইলার ডার্টনের আন্ডারে করছে। তো টুইস্টটা ব্যাপক ছিল, আমি মানে চরম মজা পেয়েছি। এবং আমি যখন উইকিপিডিয়া ঘাটছিলাম 7 সিনেমাটা নিয়ে, তখন সেখানে দেখেছিলাম নিচে লেখা ছিল যে 7 সিনেমার যে টুইস্টটা ইতিহাসের সেরা টুইস্ট বলা হয়, বাট আমার ভাই মনে হয়নি। আমার মনে হয় যে সেরা টুইস্ট যদি ইতিহাসে একটা থাকে সেটা হচ্ছে ডেভিড ফিঞ্চারের এই সিনেমাটা, যেখানে আপনি এই টুইস্টটা ধরতেই পারবেন না যে কী ছিল, এবং সেই জন্য কিন্তু এত পপুলার হয়েছে। এবং এখান থেকে যদি 6 নম্বর পয়েন্টে ঢুকি, সেটা হচ্ছে কর্পোরেট জবের যে প্রেশার। দেখুন কর্পোরেট জবের যে প্রেশার, 9টা থেকে 5টা জব করতে হয়, এটা তো টাইম দেওয়া থাকে শুধু, কিন্তু কখনো কখনো জবটা তো 7টা 8টা পর্যন্ত হয়ে যায়। এবং যেটা হয় যে একটা মানুষ যখন চাকরি করতে যায়, তার বাড়ি থেকে ফোন এলে সে কিন্তু সচরাচর ধরতে পারে না, কিন্তু মানুষ যদি বাড়িতে থাকে তাহলে অফিসের যদি কোনো একটা কোওয়ার্কার বা কেউ যদি আর কি ফোন করে, বা যদি তার ডিপার্টমেন্টের হেড যদি তাকে ফোন করে, তাকে ধরতেই হবে। তো এখন প্রচুর মানুষের জীবনে এটা হয় যে বাড়ি অফিসে যেতে পারে না, কিন্তু অফিস বাড়িতে চলে আসে। তো এখান থেকে মানুষের মধ্যে যে ফ্রাস্ট্রেশন, কারো হয়তো প্রচুর লাখ টাকার প্যাকেজের চাকরি, কিন্তু তার মনে সে শান্তি নেই, তার আপনজন নেই, তার বাড়ি ফিরে কথা বলার মতো হয়তো মানুষ নেই, কিংবা বাড়ির লোকের সাথেই প্রবলেম চলছে, বাড়ির লোকেরা তাকে অভিযোগ করছে যে তুমি তো ফ্যামিলিকে টাইম দিতে পারছো না, কিন্তু লোকটা কী করে বোঝাবে যে আমার উপর দিয়ে কী চাপ যাচ্ছে। তো এই যে কর্পোরেট জবের যে ফ্রাস্ট্রেশনটা, সেটা যেভাবে এই ছবিটা এক্সপ্লোর করে সেটা কিন্তু বেশ ভালো। এবং এখান থেকে আমি যে পয়েন্টে ঢুকবো সেটা হচ্ছে 7 নম্বর পয়েন্ট, রেবেলিয়ান মাইন্ডসেট। হ্যাঁ এই ছবি যেভাবে রেবেলিয়ান মাইন্ডসেটটা তৈরি করে সেটা বেশ ভালো। মানে একটা সিস্টেম, তার বিরুদ্ধে কথা বলা, তার এগেনস্টে গিয়ে অনেকগুলো অ্যাক্টিভিটি করা। এখানে হয়তো টেররিজম দেখায়নি, হ্যাঁ এখানে টেররিজম দেখায়নি, কিন্তু যেটা দেখিয়েছে হ্যাঁ যে লাস্টে ওই বিল্ডিংগুলো উড়ে যাচ্ছে, এটা মানে মজা দিয়ে দেবে। এবং যারা আর কি আইটি সেক্টরে চাকরি করে তারা হয় দেখে বলবে ভাই দেখিয়েছে, একদম সিস্টেমের বিরুদ্ধে গিয়ে একটা রেবেল সৃষ্টি করা। এই যে প্রজেক্ট মেহেম, এই মেহেমটা যেভাবে এই ছবির মুখ্য হয়ে দাঁড়িয়েছে ছবির শেষের দিকে গিয়ে, সেটা দারুণ। হ্যাঁ মানে ওটা ডেফিনেটলি যারা চাকরি করে তারা রিলেট করতে পারবে। এবং এখান থেকে যদি আমি পরের পয়েন্টে ঢুকি, 8 নম্বর পয়েন্টে, সেটা হচ্ছে আমাদের ম্যাসকুলিনিটি প্রেজেন্টেশন। দেখুন অ্যাকশন ছবি তো প্রচুর হয়, অ্যাকশন ছবি প্রচুর রয়েছে হলিউডে, বিখ্যাত বিখ্যাত ছবি রয়েছে, ম্যাট্রিক্স রয়েছে, জন উইক রয়েছে, প্রচুর রয়েছে। এই ছবির অ্যাকশন সেখান থেকে সম্পূর্ণ আলাদা।
কেন আলাদা, তার কিছু কারণ রয়েছে। দেখুন, আমাদের প্রতিদিন ফ্রাস্ট্রেশন হচ্ছে, অফিসের বস ঝিকঝিক করছে, ইচ্ছে করছে তাকে একটা ঘুষি মারি, কিংবা বাড়িতে হয়তো কোনো ওয়াইফ তার হাজব্যান্ডকে ঝিকঝিক করছে, তো হাজব্যান্ডের ইচ্ছে হচ্ছে তাকে মানে মারি। দেখুন, আমি বউ পেটানোটাকে জাস্টিফাই করছি না, বউ পেটানো তো উচিত না, কিন্তু প্রচুর তো ফ্যামিলিতে এমন হয় যে বউকে পিটিয়ে দিচ্ছে। কিন্তু যারা পেটাতে পারে না, যারা পেটাতে পারবে না, হ্যাঁ, ওয়াইফকে ভালোবাসে বলে বা হয়তো সমাজ হিসাবে পেটাতে পারবে না, তারা ভাবে যে ইস, কাউকে যদি পেটাতে পারতাম। এই যে ফ্রাস্ট্রেশন বা এই যে কাউকে যদি পেটাতে পারতাম ভাবটা, এটা ঝাড়ার জন্যই ফাইট ক্লাব। যে ভাই তুমি দুনিয়াকে কাউকে পিটিও না, তুমি এই ফাইট ক্লাবে আসো, এসে দুজন মারপিট করো। হ্যাঁ, যদিও মারপিট করা পর্যন্তই তোমার শত্রুপক্ষ, তারপর ভাই মারপিট হয়ে গেলে গলায় গলায় আর কি মেলাই। তো এখানেই ফাইট ক্লাবের যে মাস্কুলিনিটি প্রেজেন্টেশন, সেটা কিন্তু ইউনিক, এবং এখানেই ফাইট ক্লাব সব সিনেমা থেকে আলাদা। হ্যাঁ, এবং এখান থেকে যদি আমি 9 নম্বর পয়েন্টে ঢুকি, সেটা হচ্ছে ওয়ার্ড অফ মাউথ। এই ছবির ওয়ার্ড অফ মাউথ এতটা স্ট্রং, এই যে এতগুলো পয়েন্ট বললাম, যে এখানে যেরকম অ্যাকশান, মেন্টাল ইস্যু কিংবা টুইস্ট, হ্যাঁ, বা এই যে ফাইট ক্লাবের যে কনসেপ্ট, সেটাকে যেভাবে মানে এগুলো যেভাবে ছবিটাকে প্রেজেন্ট করে, হ্যাঁ, এবং এই যে সোপের যে ব্যাপারটা রয়েছে, সাবান, সেই সাবান তো একটা পোটেনশিয়াল বম আমরা জানি। তো এই যে বিভিন্ন বিষয়গুলো ছবিটাকে এত ইউনিক করে তোলে। এবং মানে আমরা জানি যে এই ছবিটা কিন্তু তখন কিন্তু খুব ভালো চলেনি, কিন্তু পরে ডিভিডিতে প্রচুর মানুষ দেখে, একটা কাল্ট ক্লাসিক হয়ে যায়। এটা হয়েছে ওয়ার্ড অফ মাউথের জেরে। কেউ বলেছে যে ভাই এটা টুইস্ট ভালো, টুইস্ট দেখিস, কেউ বলেছে ভাই এটাতে অ্যাক্টিং দেখিস ব্র্যাড পিটের বা এডওয়ার্ড নর্টনের, কিংবা কেউ বলেছে যে ভাই এখানে অ্যাকশন খুব ভালো, কনসেপ্ট খুব ভালো। তো এই যে ওয়ার্ড অফ মাউথ, এই ওয়ার্ড অফ মাউথ কিন্তু ভীষণ স্ট্রং ছিল এই ছবিটা, এবং যার ফলে 10 নম্বর এবং শেষ পয়েন্ট, ফিল্ম অফ জেনারেশন। হ্যাঁ, ফাইট ক্লাব একটা জেনারেশনের ছবি, একটা জেনারেশন এই সিনেমাটা থেকে বড় হয়েছে এবং পরের জেনারেশনকে বলেছে যে তোরা দেখ। তো এতগুলো পয়েন্ট বললাম, আশা করি আপনি বুঝতে পারবেন যে কেন আমি এতগুলো পয়েন্ট বললাম। হ্যাঁ, আর এতগুলো পয়েন্ট বলাটা হয়তো 1 নম্বর পয়েন্টে ডেভিড ফিঞ্চারকে রাখাটাকেও জাস্টিফাই করলো বলে আমি আশা করি। তো এই ছিল ফাইট ক্লাব ছবিটার, মানে কেন এই ছবিটা এতটা আইকনিক হয়েছে, তার 10টা ভ্যালিড রিজন। হ্যাঁ, আর এরকম আরও ভিডিও করার চেষ্টা করবো। আজকের ভিডিও এতটুকুই। ভিডিও ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।